আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। দেশের এই সময়ে প্রতিটি মুহূর্ত আমাদের উৎকণ্ঠায় কাটছে। আমরা বিভিন্ন বরেণ্য মানুষদের কথা শুনতে চাই, আপনাদেরকে শোনাতে চাই। সেই তারই জের ধরে আজকে আমাদের আলোচনার বিষয় রেখেছি অসম্মানিত বঙ্গবন্ধু, বিপন্ন বাংলাদেশ এবং দেশের মানুষ। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বরেণ্য সাংবাদিক, জ্যেষ্ঠ সাংবাদিক, আমাদের সবার প্রিয়, আপনাদের প্রিয়, আপনারা সবাই তাকে চেনেন, ফজলুল বারী। বারী ভাই, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। শুভেচ্ছা আপনাদেরকে, আপনাদের দর্শক সবাইকে শুভেচ্ছা। দেশের এই ক্রান্তিকালে আমরা আপনাদের সামনে এসেছি। সবাই আমরা দেশটাকে ভালোবাসি। আমরা দেশের কথাই বলবো আজকে। আহ আপনার শরীরটা ভালো বারী ভাই? ভালো। আপনি আমাকে তুমি করে মনটা ভালো বলবেন। না। মনটা ভালো না নানা কারণে, পারিবারিক কারণে, দেশের কারণে মনটা ভালো না। তারপরও আমরা যে বিদেশে থাকি, কাজকর্ম করি। আমি 7 দিনই কাজ করি। আমি কিছু চেডিটি চালাই বাংলাদেশে, এর জন্য সাথে কাজ করতে হয় আমাকে। তারপরও ফাঁকে ফাঁকে সময় বের করে এই কাজগুলো আমি করে যাচ্ছি। এটা একটা আরেকটা যুদ্ধ, আরেকটা লড়াই। আমাদের পূর্বপুরুষরা লড়াই করে আমাদেরকে দেশটা স্বাধীন করে দিয়েছেন। আমাদের তখন যুদ্ধে যাওয়ার বয়স ছিল না। এবং আপনি লোপা, আপনাকেও কিন্তু ওই মুক্তিযুদ্ধ খুঁজতে গিয়ে আপনাকে খুঁজতে পেয়েছি। আপনার বাবাকে প্রথম খুঁজতে, আপনি যখন ভারতের হোমসে পড়তেন, আমি যখন আপনাদের বাড়িতে যাই, ওই সময় আপনি বাড়িতে ছিলেন না, হোমসে ছিলেন। কিন্তু একটা সংগ্রাম, একটা পরিবার, কিন্তু আমার সাবজেক্ট ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস খোঁজা। খুঁজতে খুঁজতে বাংলাদেশটা দেখার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষের মাধ্যমে আমি তৈরি হয়েছি। বাংলাদেশে আজকে বিপর্যয় সবার মতো আমাকেও পীড়িত করে। বারী ভাই, আমরা তো সবাই জানি যে জুলাই আগস্টে আসলে কি হলো। যারা সচেতন, যারা দেশের খবর রাখি, মোটামুটি ভাবে এখন আপনি প্রান্তিক মানুষকেও জিজ্ঞেস করলে ওরাও খুব সুন্দর করে, আমরা ভিডিও দেখি যে ওরা জানি। তো আমরা একটু, আপনাকে যেহেতু পেয়েছি, প্রিভিলেজটা নিব যে একটু পিছনের দিকের, ভিতরে, বিহাইন্ড দ্য সিন কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। তার আগে রিসেন্টলি যে গতকালকে যে বঙ্গবন্ধুর 32 নাম্বারটা যে গুঁড়িয়ে দেওয়া হলো, তারপরে একযোগে আওয়ামী লীগ নেতাদের বাসা আহ আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের বাসা বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এরকম যখন করছিল, মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে। তো কিছুটা ছোট করে প্রতিবাদ কিন্তু সাভারে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তো গাজীপুরে যখন নাকি ওই যে মোজাম্মেল খান না, মুক্তিযোদ্ধা মন্ত্রী, ওনার বাসা অ্যাটাক করতে গেল, জাহাঙ্গীর সাহেবের বাসা অ্যাটাক করতে গেল, এবং স্থানীয় এলাকার মানুষদের বাসা, এবং লুট করছে। তখন এলাকার সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করলো, প্রতিহত করার চেষ্টা করলো, এবং তারা এগিয়ে গেল। ওটা দেখে অনেক সমন্বয় বিভিন্ন জায়গা থেকে পিছু হটে গেল। তারপরে আমরা শুনলাম একটা অদ্ভুত নতুন শব্দ, নাম, যে অপারেশন ডেভিল হান্ট নামে একদল, আমি জানি না এরা কারা, কমান্ডো নাকি আর্মি কোনো কিছু, আমাদের তো শুনি নেই, আমি শুনি নেই এর আগে। ওনাদেরকে নামানো হলো বিকজ যে এই যে বলা হচ্ছে যে এই ধরনের অরাজকতা বন্ধ করার জন্য। এখানে আমাদের যে দর্শকদের বা আমাদের, আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিবাদ দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে 1971-এ অপারেশন সার্চ লাইট, 2002-এ অপারেশন ক্লিন হার্ট, 2025-এ এসে অপারেশন ডেভিল হান্ট। আমাদের প্রশ্ন, যখন নাকি জুলাই আগস্টে ওরকম, অগাস্টের শেষের দিকে, 5ই আগস্টের আগে আগে যখন নাকি অবস্থা খুব খারাপ, সবাই আশা করছিল যে আর্মি কিছু করবে, তখন আর্মি কিন্তু বলল যে না, আমরা জনসাধারণের ক্ষতি হবে আমরা যদি কোনো অস্ত্র নিয়ে কোনো কিছু করি বা গোলাবর্ষণ বা প্রতিহত করতে যাই, অনেক জানমালের ক্ষতি হবে, আমরা এটা করতে পারবো না, আমরা জনগণের সাথে আছি। সাধারণ মানুষ কিন্তু সাধুবাদ জানিয়েছিল যে আর্মির এই স্ট্যান্ডটা খুব ভালো হয়েছে। ঠিক সেই আর্মি গতকালকে সেই জনসাধারণ যখন নিজেদের প্রতিকার প্রোটেক্ট করার জন্য যখন নাকি ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, প্রতিহত করার চেষ্টা করলো, তখন ওনারা অপারেশন ডেভিল হান্ট
বলে একটা কিছু নামিয়ে দিল জনসাধারণের এগেনস্টে। তো এই যে কন্ট্রাডিক্টরি, আমরা কি বুঝতে ভুল করছি, না আসলে পুরো বিষয়টা একটু ব্যাখ্যা করে বলেন, হচ্ছেটা কি? ধন্যবাদ লোপা। আমি 1947 সাল থেকে সহজ সাংবাদিকের সাথে জড়িত। জি। আমাদের জেনারেশনটা, সাংবাদিকতা আমাদের জেনারেশনটা এরশাদ বিরোধী আন্দোলনের সাথে হাঁটতে হাঁটতে আমরা সাংবাদিকতা আমরা ডেভেলপ করেছি। আমরা আন্দোলনগুলোকে মাঠ থেকে দেখেছি, মানুষের সাথে দেখেছি। প্রতিটি আন্দোলনের সাথে মানুষের মাঝে কিন্তু এটা আকাঙ্ক্ষা কাজ করে, পরিবর্তনের আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা। এবং এই সর্বশেষ আন্দোলন, সর্বশেষ আন্দোলনের আকাঙ্ক্ষাটা ছিল দেশে অনেক ছেলে মেয়ে তাদের কাজের ব্যবস্থা নাই, তাদের পড়াশোনা করে তারা, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটা এরকম আর কি। এবার যখন আমি কাছে অস্ট্রেলিয়া থাকি, অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি কনসেপ্টই আলাদা। এখানে কিন্তু ইউনিভার্সিটি লোকাল স্টুডেন্ট নাই, খুবই কম। কারণ লোকাল স্টুডেন্টরা এটা পড়াশোনা করে মোটামুটি টেকনিক্যাল পড়াশোনা, টেফ, হাই স্কুল, এগুলো এগুলো পড়াশোনা করে সে কাজের বাজারে চলে যাচ্ছে সে। কারণ হচ্ছে বাংলাদেশের মা বাবা যেমন ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দেয়, এইসব দেশে তো সেটা নেই। অন্যভাবে শিখবে, চিন্তাটা শিখবে। তো অস্ট্রেলিয়ার পড়াশোনাটা বাংলাদেশে ইউনিভার্সিটি ছেলেরা পড়তেছে, কাজের বাজার আছে কিনা সেটা কেউ খেয়াল করে না। কিন্তু পড়তেছে, বেকার তৈরি হচ্ছে। যখন তারা মিছিলে গেল, যখন তারা কোটা ব্যবস্থা নিয়ে কথা বললো, কোটা ব্যবস্থা তো এক এক পর্যায়ে আন্দোলনে এটা বিলুপ্ত হয়ে গেল। তারপর হাইকোর্টের মাধ্যমে আবার এটা আসলো। আবার যখন প্রতিবাদটা আসলো, আমরা খুব স্বাভাবিকভাবে দেখলাম ছেলে মেয়েদের কাজ দরকার। ওখান থেকে তাদের আকাঙ্ক্ষাটা, আমাদের নেতৃত্ব নেতৃত্ব আমাদের ছেলে মেয়েদের মনোভাবটা বুঝতে চাইলো না, বা দেরি করলো। দেরি করার পরে সে একটা নানা রকম খেলা চলে আমাদের দেশে, বা বাংলাদেশের ভালো মন্দ মিলিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দিতে সেটা ক্ষমতায় ছিল। সেই খেলাধুলাতে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিটা নানাভাবে সংগৃহীত হয়ে গেল। সে জেলখানা থেকে জঙ্গিদের বের করে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে নানাভাবে। পরে আজকে সমন্বয়করাও বলেছে যে তারা কিন্তু আগুন না দিলে এই কাজটা হতো না, পুলিশকে না মারলে এই কাজটা হতো না। কোনো মনে আমি হ্যাঁ, অস্ট্রেলিয়াতে তারা আমি নিজেরাই বলেছে। আমি এখানে পুলিশকে দেখি, পুলিশ দেন এখানে কি করে, মানুষের প্রতিবাদের অধিকার, যেটা গণতান্ত্রিক রাইট, এটাকে সে প্রোটেক্ট করে এইসব দেশে পুলিশ। আবার কেউ যদি পুলিশের গাড়িতে এটা ঢিল ছুড়ে, সেটা কিন্তু সিরিয়াস অফেন্স এই দেশে। তখন এটাকে দাঙ্গার মামলা হয়। দাঙ্গার মামলা হয়, সেইভাবেই কিন্তু পানিশ করা হয় মানুষগুলাকে। মানুষ জানে আইনের কড়াকড়ি, সে খুব সতর্ক দিকে সে যায় না। বাংলাদেশের পুলিশকে এই আন্দোলনে তারা প্রমাণিত, তারা পুলিশকে উত্তেজিত করার চেষ্টা করে, পুলিশ যাতে অ্যাক্ট করে। ফাঁদে পা দিয়েছে, ফাঁদে পা দিয়েছে, মানুষগুলো মারা গেছে। মানুষগুলো মারা যাওয়ার পরও, মানুষ মারা যাওয়ার ব্যাপার নিয়েও নানা ব্যাখ্যা, বিতর্ক আছে এখানে। মানুষগুলো কিভাবে মারা গেছে, তার মাধ্যমে যথাযথ পোস্টমর্টেম হয় নাই, পোস্টমর্টেমও হয় নাই এর জন্য। এবং এমনও ঘটনা হঠাৎ করে দেখা গেল যে ছাত্রনেতা কেউ কেউ বলছেন এখন কারো লাশ তোলা যাবে না। এখন যেহেতু আধুনিক পৃথিবীটা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর আসল কারণটা নিশ্চিত করা সম্ভব, এটা বাধা দিল তারা। এই বাধার মাধ্যমে কিন্তু মতলবটা প্রকাশ পাচ্ছিল। আর আজকের মতলব তো স্পষ্ট, বাংলাদেশ উল্টা পথে হাঁটছে। বাংলাদেশের অপরাধ চিহ্নিত হয়েছে। বাংলাদেশ একাত্তরে, একাত্তরে যেভাবে স্বাধীন হয়েছিল, এটাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। স্বাধীনতার নেতৃত্বকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। সিম্বলিক ভাবে 32 নম্বর বাড়িটা, যে বাড়িটায় মুক্তিযুদ্ধের নানা তৈরি হচ্ছিল, মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত আসছিল, সাধারণ মানুষ সেখানে যেত। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরে, দেশটা স্বাধীন হওয়ার পরে যখন 10 জনের বঙ্গবন্ধু যখন আসেন নাই আগে, মানুষ, কিছু ছবি আসছে অনলাইনে এখন, মানুষ গ্রাম থেকে আসছে, বলছে বাড়িতে দেখতে দেখতে আসছে এবং দোয়া করতেছে আল্লাহ। সে ফুলের জানে মালা না তো, দিয়ে রাখছে। সে জানে না বঙ্গবন্ধু বেঁচে আছেন কিনা। সে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার বঙ্গবন্ধু যদি ফিরে আসে। এইভাবে কিন্তু সবার মানে স্বাধীনতা সম্পূর্ণ হয়েছিল। সেই টার্গেট করে সেই বাড়িটাকে ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে। ঘোষণা যে হঠাৎ করে এটা হয় নাই, বা একটা টাইম ছিল, অত তারিখে অতটার সময় রওনা দেব, বুলডোজার যাবে, না না, ঘোষণা দিয়ে যাওয়া হচ্ছিল। রাষ্ট্র, আমরা অবাক হয়ে দেখলাম চুপচাপ,
কোনো একটা দেখা যাচ্ছে না। সেই কলা বাগানে এখানে সেনাবাহিনী একটা ফাঁড়ি আছে সেখানে, কিন্তু সেই ফাঁড়িতে সেনাবাহিনী আছে। তো সেনাবাহিনী এখানে এসেছে, ফেরত গেছে। এই সেনাপ্রধান এই সেনাপ্রধান যেদিন 5ই আগস্টের পরে প্রথম যে বক্তৃতাটা ওনার, বক্তৃতা আমি খুব লাগতো রিপোর্টার হিসেবে। আমরা বলতেন না, আমরা বলতেন না, আমি বলতেন সবসময়। আমরা বললে সেনাবাহিনী বুঝায়, আমি বললে শুধুমাত্র সেনাবাহিনী প্রধান বুঝায়। হ্যাঁ, বারবার বলতে আমি আমি দায়িত্ব নিলাম, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের জানমালের কোনো ক্ষতি হবে না, এমনকি এই প্রতিশ্রুতি দিচ্ছি। প্র্যাকটিক্যালি আমরা 6 মাস হয়ে গেলো দেখলাম, 6 মাস হয়ে গেলো দেখলাম প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই, মানুষ নিরাপদ না। প্লাস হচ্ছে আরেকটা জিনিস, রূপা আপনিও বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তৈরি আপনি একটা মানুষ। বাংলাদেশের প্রতিটি আন্দোলনের পরে যখন আন্দোলনটা বিজয়ী হয়, মানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমরা আগের চেয়ে ভালো থাকবো। এখন এইভাবে রাষ্ট্র মেরামত, বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নানা কথা ছেলেপেলে আসছিল না, রাষ্ট্র আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু সেই আকাঙ্ক্ষার ধ্বংস হয় কোথায়? বাংলাদেশে যে প্রতিহিংসা রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে আকাঙ্ক্ষা ধ্বংস হয়। বাংলাদেশ একটা অন্য পথে চলে গেছে। বাংলাদেশ প্রতিহিংসা রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে বাংলাদেশের দুইটা বড় শক্তি। বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ, দুইটা রাজনৈতিক দল বাংলাদেশে আছে। শিখরা বিশ্বাস করে মানব জাতি দুই ভাগে বিভক্ত, শিখ এবং অশিখ। প্রতিটা শিশু তারা মনে করে শিখ হিসেবে জন্ম নেয়, যখন তার চুল কাটা হয় সে অশিখ হয়ে যায়। ঠিক বাংলাদেশের রাজনীতিও আপনার আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত। এইভাবে এনটি আওয়ামী লীগ রাজনীতির মূল ধারাটা বাংলাদেশের বিএনপি। এটা আপনি যেভাবে এটাই সত্য সেটা। সেই রাজনীতিটা যখন বলা হচ্ছে আরেকটা ধারা আওয়ামী লীগ, বলা হচ্ছে আপনার তাকে রাজনীতি করতে দেব না, সে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তার আর কোনো সুযোগ নাই, এগুলো বলা হচ্ছে, তখন মনে হচ্ছে সত্য হচ্ছে বাংলাদেশ একটা সংঘাতের প্রতি যাচ্ছে। আমাদের বাংলাদেশে যখন ইলেকশন যদি হয়, বাংলাদেশে ইলেকশন যদি হয়, বাংলাদেশে যদি মাইনাস আওয়ামী লীগ ইলেকশন হয়, মাইনাস বিএনপি ইলেকশন হওয়ার কারণে বাংলাদেশে শান্তি আসে নাই। মাইনাস আওয়ামী লীগের ইলেকশন হলে বাংলাদেশ শান্তি আসবে না। বাংলাদেশে নানাভাবে বিনিয়োগের জন্য মানুষ অপেক্ষা করে, বিনিয়োগ হলে কর্মসংস্থান হয়। বাংলাদেশে না না, অন্য একটা ট্রেকে ছিল বাংলাদেশ। শেখ হাসিনা, আপনি পছন্দ করেন নাই কিছু করেন, শেখ হাসিনা এটা 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশ। তিনি সারাক্ষণ ঘুমের সময়টা ছাড়া সারাক্ষণ বাংলাদেশ নিয়ে ব্যস্ত থাকতেন, সিদ্ধান্ত দিতেন। বাংলাদেশ কোনো ট্যাক্স পেয়ারদের দেশ না। বাংলাদেশ এইসব দেশ ট্যাক্স পেয়ারদের দেশ, সে বাজেট করতে সমস্যা হয় না। বাংলাদেশ আগে কি করতো, বাজেটের আগে অর্থমন্ত্রী ব্রিফকেস নিয়ে প্যারিসে যেতেন, প্যারিস কনসোর্টিয়ামে মিটিং হতো, সেখান থেকে বাজেট আসতো বাংলাদেশে, কে কে কত টাকা দিবে প্রতিনিধি দিত সেটা। বাংলাদেশ সেখান থেকে চলে এসেছিল, কিন্তু বাংলাদেশ নিজের টাকায় বাজেটটা করতো, বাংলাদেশ কিন্তু বাজেট ট্যাক্স তো নেই। শেখ হাসিনা ম্যানেজ মাস্টার ছিলেন। শেখ হাসিনা কি করতেন, এখানকার টাকা দিয়ে ওখানে এবার চালিয়ে নিয়ে গেছেন। কোভিড এর মতো বিশাল একটা যুদ্ধ বাংলাদেশ সামাল দিয়েছে, মানুষকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে, মানুষকে ভাতা দেওয়া হয়েছে, যত অল্প হোক দেওয়া হয়েছে সেটা। মানুষকে সামাজিক নিরাপত্তা ভাতা তৈরি হয়েছে বাংলাদেশে, বা বিধবা ভাতা, সে নানা রকম ভাতা, গরিব মানুষের কার্ডের মাধ্যমে খাবার দেয়া, সব কিন্তু এলোমেলো হয়ে গেছে বাংলাদেশ, সব এলোমেলো হয়ে গেছে। এবং টার্গেট করা হয়েছে তাদেরকে আর কোনদিন আসতে দেওয়া হবে না, মানে বাংলাদেশ শান্তির দিকে যাচ্ছে না। এখন সর্বশেষ 6 মাস পরে এসে আপনি টার্গেট করলেন যে ওই বাড়িটা তো এখন রয়ে গেছে, ওই বাড়িটা রয়ে গেছে। পাকিস্তানটা টুইট করেছে, যে টুইট করেছে এই বাড়ি থেকে পাকিস্তান বাংলা ষড়যন্ত্র হয়েছিল, বিট্রেয়ার বলছে, ট্রেইটার ট্রেটার বলছে, বলছে। ট্রেইটার বলে উল্লেখ করেছে সেই লোকটা, পাকিস্তান সেই বাড়িটা বাংলাদেশের ছাত্ররা ধ্বংস করেছে। কত গর্ব নিয়ে স্যার স্বীকার করছে সেটা। সেই বাড়িটা ধ্বংসের জন্য কর্মসূচি ঘোষণা করা হলো। রাষ্ট্র রাষ্ট্র কোথাও গেল না, বাড়িটা আটকাতে গেল না। 48 আওয়ার্স পরে রাষ্ট্র কথা বলতে শুরু করলো। প্রথম দোষ দিল যে অমুক বক্তৃতা দেয় মানুষ উস্কানি পেয়ে এই ঘটনা ঘটেছে।
তারপর যখন সারা পৃথিবীর মিডিয়াতে এইভাবে চলে গেল, ছিছি যখন শুরু হলো, কারণ হচ্ছে বাংলাদেশে এই ঘটনাগুলা বাংলাদেশের ভবিষ্যৎটাকে ধ্বংস করতে, ওই জায়গায় বাংলাদেশে বিনিয়োগ বন্ধ অনেকদিন যাবত। এইসব দেশে বিনিয়োগ হয় না। 32 নম্বর বাড়ি তো ঘুরিয়ে দেওয়া হয়েছে, বাংলা তো শেষ। এরপরে আপনার ডিসিশন আর হয় নাই। তারপরে হঠাৎ করে আবার কি করা হলো, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা, তো আওয়ামী লীগের নেতা শুধু না, মুক্তিযুদ্ধের নেতা এরা, মুক্তিযোদ্ধাদের বাড়ি কিন্তু এগুলা। এই বাড়িগুলাকে টার্গেট করে করে ভেঙে দেয়া, পুড়িয়ে দেয়া। 5 আগস্টের পরে একবার ঘটেছে সেটা বাংলাদেশে, এটা কোনোদিন হয় নাই। বাংলার রাজনীতি রাজনীতি পরিবর্তন হয়েছে। বাংলাদেশ একটা সামাজিক সম্প্রীতির দেশ, পারিবারিক বন্ধনের দেশ। এক ফ্যামিলিতে 5টা ভাই থাকলে, এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, এক ভাই জাতীয় পার্টি করে, জামাতে করে, এইভাবে বন্ধনের কারণে বাড়িঘর আক্রমণ হয় না কিন্তু। এবার বাংলাদেশের মানুষগুলা বাড়িঘর আক্রমণ হয়েছে। লক্ষ লক্ষ ছেলে পেলে, বাংলাদেশ কেউ কথা বলছে না, সেই ফ্যামিলির ছেলে পেলে পড়াশোনা বন্ধ, তার ছোট ব্যবসা ছিল, ব্যবসাগুলো বন্ধ, চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এই পরিবারগুলো কিভাবে চলছে কেউ জিজ্ঞেস করছে না, তার দলও জিজ্ঞেস করছে না, যারা রাষ্ট্রের ক্ষমতা তারাও জিজ্ঞেস করছে না। এমন একটা হতাশ পরিস্থিতিতে আমরা দেখলাম সর্বশেষ সেনাবাহিনী কি করলো, যারা একটা মানুষের বাড়ি আক্রমণ করতে গেল, লুটপাট করতে গেল, তাদের ধরতে গেল না, যারা বাধা দিতে গেল তাদেরকে গ্রেফতার করতে গেল। এখন যেটা অপারেশন শুরু হয়েছে, যেটা ডেভিল ডেভিল হান্ট। হান্ট, ডেভিল হান্ট, এটারও মূল টার্গেট ওইটা, যে যারা বাধা দিচ্ছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বেরিয়ে আসতে শুরু করেছে, 6 মাসে বেরিয়ে আসা সুযোগ কিভাবে পেয়েছে, মানুষ, মানুষের কারণে। এটা বিশাল একটা মানুষ সেটা, এমনি এই দলের 8 থেকে 10 কোটি সমর্থক আছে, এই দলে সমর্থক আছে, প্লাস মানুষ, যে মানুষগুলো পরিবর্তনে আসে মিছিলে এসেছিল, বাজারের দ্রব্যমূল্য, না না, সে দেখেছে আজকে জিনিসপত্রের দাম তো কমে নাই, বেড়েছে। সে হতাশ হয়ে বলা শুরু করেছে, আগেই ভালো ছিলাম, বলা শুরু করেছে সেটা। এই পরিবর্তন যখন অন্য পথে চলে যাচ্ছে, একটা দল তৈরি হচ্ছে, কিন্তু আরেকজন দল তৈরি করার চেষ্টা করছে, তার দলটা তৈরি না হওয়ার পরে সে ইলেকশন দিবে না আসলে বাংলাদেশ। এইগুলা খেলাধুলার মাধ্যমে বিএনপিকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, অথবা তাদের শপথ। বাংলাদেশ খুব স্বাভাবিকভাবে এখন, আজকে আর আওয়ামী লীগ ইলেকশন মাঠে ঘাটে নেই, ইলেকশন হলে বিএনপির সবচেয়ে সম্ভাবনা হচ্ছে ক্ষমতায় আসার। কিন্তু তারা টার্গেট করেছে বিএনপি ক্ষমতায় আসে দিবে না, তারা ক্ষমতায় আসবে। তারা ক্ষমতায় আসবে কারা? তারা জামাত ইসলামী, মৌলবাদী দলগুলা এবং সেনাবাহিনী। সেনাবাহিনীর যে অংশটা আজকে তাদেরকে পেট্রোনাইজ করছে, তারা তারা মানে ইলেকশন করতে গেলে, বিএনপিকে ঠেকাতে গেলে স্বাভাবিক ইলেকশন সম্ভব না সেটা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে। ইঞ্জিনিয়ারিং করতে গেলে ওই বাংলাদেশ শান্তির পথে যাচ্ছে না, শান্তির পথে হাঁটছে না। মুক্তিযুদ্ধদের যে বাড়ি জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশ কোনো শান্তির দিকে যাচ্ছে না। দেশটা আমাদের সবার, আমরা আমাদের পরিবারগুলো সবাই দেশে আছে, সবাই কিন্তু একটা হতাশায় ভুগতেছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। রাষ্ট্রের দরকার ছিল নোবেল বিজয়ী, শান্তি বিজয়ী, শান্তি বিজয়ী একজন মানুষের নেতৃত্বে দেশ এখন। বাংলাদেশ সেনাবাহিনী যেটা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে, সারা বিশ্বে যেখানে যেখানে যায় সে, সে কেওয়াস গুলা দূর করে শান্তি হুম। রক্ষার কাজ করে সে। নিজের দেশে শান্তি নাই, নিজের দেশে আইনের কোনো শাসন নেই, এমন একটা অবস্থার বিশ্ব ভেতর দিয়ে আমরা পার করছি এখন। তাহলে এখানে সেনাপ্রধান এই যে বললো যে আমি জানমালের নিরাপত্তা নিলাম, দায়িত্ব নিলাম, তো সেনাপ্রধানও তো তাহলে কি, সেনাপ্রধান কি আহ কোনো কারণে উইক হয়ে পড়েছেন, নাকি সেনাপ্রধান ওইদিকে ওদেরই পারপাস সার্ভ করছেন, বোঝা যায় কিছু? আপনি তো অনুসন্ধানী সাংবাদিক। সেনাবাহিনী, সেনাবাহিনী আমরা যারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি, বা আমরা অভিজ্ঞতায় যেটা দেখি, আমরা সেনাবাহিনী বাংলাদেশে, সেনাবাহিনী সবসময় বাংলাদেশের মিডিয়া খুব চমৎকার ভাবে কি শব্দ বলে, দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের উৎকের প্রতীক সেনাবাহিনী, বলি না এটা, দেশপ্রেমিক কি আর অন্য সবাই, সবাই তো দেশপ্রেমিক, বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে ভালোবাসে সবাই তো দেশপ্রেমিক। সবাই দেশ। এই স্বীকৃতি কিন্তু আমরা সবাইকে দেই না কিন্তু। সেনাবাহিনী, এবার যখন সেনাবাহিনীটা
নেপথ্যে আসলে একটা সেনা অভ্যুত্থান করছে বাংলাদেশ। আর একটা সেনা অভ্যুত্থান বলি আমি। এরশাদের যখন পতন হয়, এরশাদের যখন পতন হয়, জেনারেল সালাম বলে একজন লোক ঢাকার নিয়ন্ত্রণে ছিলেন। তখন জেনারেল সালাম সারা ঢাকা ঘুরে এসে এর সাথে সে মিটিং করে বলেছেন, সেনাবাহিনী আর পারবো না, আমরা এগুলো আমরা সামাল দিতে পারবো না, এটা মানুষের আউট অফ অর্ডার, চেষ্টা করে লাভ নেই সেটা। তখনই এরশাদ প্রত্যেক ঘোষণা দিতে বাধ্য হয় 4 তারিখে, ডিসেম্বরের 4 তারিখে, 90-এ 4 তারিখ ঘোষণা দিতে বাধ্য হয়। সেই রাতে মানুষগুলো নেমে গেছে, সারা ঢাকায় নেমে গেছে, বিজয় উল্লাস করছে। কিন্তু সেদিন কি করলো সেনাবাহিনী, এরশাদ সেনানিবাসে ভেতরে ছিলেন, নিরাপদ ছিলেন। এই যে মিন্টো রোড যে মন্ত্রীপাড়া, আমরা রাতের বেলা মিন্টো রোড গিয়ে দেখলাম এগুলো আর্মি প্রোটেক্ট করে রেখেছে, এই রাষ্ট্রীয় স্থাপনা গুলা কেউ যাতে আঘাত না করতে পারে, এদের দেশের সম্পদ সেগুলা। মিন্টো রোড, বঙ্গভবন থেকে আরম্ভ করে কোন স্থাপনায় কিন্তু 4 আগস্ট, 4 ডিসেম্বর হামলা হয় নাই, হামলা হতে পারে নাই সেটা। এইবার দেখা গেল কি করলো, এবার দেখা গেল সেনাবাহিনী গণভবনে মানুষকে ঢোকার পথ করে দিয়েছে। গণভবন রাষ্ট্রীয় সম্পদ, গণভবন শেখ হাসিনার বাড়ি না কিন্তু, শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি না। এখানে গণভবন কিন্তু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কি করতে এখানে অফিসের মতো ব্যবহার করতেন, এখানে থাকতেন না, প্রতিষ্ঠান বাড়িতে থাকতেন উনি। সেই গণভবন ধ্বংস করা হয়েছে, গণভবন লুটপাট করা হয়েছে। সেদিন গণভবন লুটের ছবি দেখে কিন্তু দুই ধরনের ধারণা তৈরি হয়েছে। একটা বিজয় উল্লাস, এই কেন্দ্র করে আরো সব স্থাপনায় হামলা শুরু হয়েছে সারা বাংলাদেশ। তারপরে আওয়ামী লীগের নেতা নেতা কর্মীরা মাঠ ছেড়ে আত্মগোপনে চলে গেছেন তারা। গণভবনের লুটপাটে সেদিন আরেকটা শেখ হাসিনার জন্য পজিটিভ যে জায়গাটা তৈরি হয়েছে গণভবন লুটপাটে সেই দিন আর কি। আপনি ছবিগুলো দেখেছেন টেলিভিশনে, সবাই আমরা দেখেছি লুটপাট করে নিয়ে যাচ্ছে। কোনো দামি জিনিসপত্র গণভবনে ছিল না কিন্তু, না, যে কিচ্ছু খুব না। খুব দামি একটা জিনিসপত্র গণভবনে পাওয়া গেছে, বা গণভবনে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে, নানা কিছু, কোনো স্টোরি নেই কিন্তু। খুব সাধারণ একটা জীবনযাপন ছিল। খামার বাড়ি ছিল এর ভিতরে একটা, হাঁস মুরগি খামার ছিল, সবজি ছিল, নানা কিছু খামার বাড়ি ছিল। হাঁস নিয়ে যাচ্ছে, মুরগি নিয়ে যাচ্ছে, খামারের শাকসবজি নিয়ে যাচ্ছে, এরকম নানা দেখা যায় ধর্মীয় বই নিয়ে যাচ্ছে, কোরআন শরীফ আরো নিয়ে কি। নিয়ে নিয়ে যাচ্ছে সেটা। আবার আরেকটা ঘটনা সেদিন ঘটে, যেটা যেটা সর্বশেষ ভারতীয় সেনাবাহিনী, সে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের বার্ষিক একটা প্রেস কনফারেন্স করে তিনি। সেই বার্ষিক প্রেস কনফারেন্স সর্বশেষ বলেছেন 4 এবং 5ই আগস্ট তারা অনর্গল কথা বলছিলেন, মানে ওই সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে অনর্গল কথাবার্তা বলছিলেন। এই কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই পরিবর্তনটা যাতে শান্তিপূর্ণ হয়, তারা কাজ করছিলেন। এবং শেখ হাসিনার যে এ, নিয়ে যাওয়া, ভারতে নিয়ে যাওয়া, এটাও আলাপ আলোচনার মধ্যে হচ্ছিল সেটা। এবং সেটার সাথে যে সামরিক বাহিনী কর্মকর্তারা গেলেন। এবং আজকে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, নানা গল্পগুলো বেরোচ্ছে। যে ছবিটা দেখা যায় যে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। একটা ভিডিও। গাড়ি থেকে একটা গাড়ি থেকে মহিলা বেরিয়ে যাচ্ছেন। আজকে বলা হচ্ছে জানেন, সেই ছবিটা আসল ছবি না। সেখানে প্রাইম মিনিস্টারের যে যে গাড়ি থেকে একটা মহিলা নেমে আসতেছিল, হ্যাঁ, মহিলা দুজন ছিল কিন্তু একসাথে, শেখ হাসিনা শেখ রেহানা। একজন মহিলা, আরেকজন কোথায় গেল? প্লাস যে গাড়িটা দাঁড়ানো ছিল সেটা সেটা প্রাইম মিনিস্টারের ছোট্ট একটা কার, আপনি খেয়াল করবেন, নীল রঙের ছোট্ট একটা কার, কিন্তু সেটা প্রাইম মিনিস্টার গাড়ি না সেটা। এটা হয়তো আরো তথ্য প্রমাণ ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। এটা ছবিটা কিভাবে কারা দিয়েছে কিভাবে, কিন্তু এটা প্রতিষ্ঠিত, কিন্তু প্রতিষ্ঠিত এই ছবিটা দেখিয়ে বলা হয়েছে শেখ হাসিনা এইভাবে দেশ থেকে পালিয়ে গেছে, এইভাবে ছবি প্রতিষ্ঠিত হচ্ছে। পালিয়ে যখন যায়, যেমন সিরিয়ার আসাদ কিছু পালিয়ে গেল, তার ব্যক্তিগত বিমান ছিল, তার ব্যক্তিগত বিমান নিয়ে সে পালিয়ে গেছে বা দেশ থেকে। শেখ হাসিনার কোনো ব্যক্তিগত বিমান ছিল না। পালিয়ে গেলে তার ট্রান্সপোর্ট লাগে, সে রিক্সা দিয়ে যাক, ভ্যান দিয়ে যাক, সিরাজউদ্দৌলা যখন যাচ্ছিল নৌকায় যাচ্ছিল,
এটা ট্রান্সপোর্ট তো রাখবে। এই পালিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে 7 জন অফিসার সাথে। পালিয়ে গেলে তো 7 জন অফিসার ফেরত আসার কথা না, 7 জন অফিসার ব্যাক করেছে, বিমানগুলো নিয়ে ব্যাক করেছে সেটা। মেজর আখতারুজ্জামান বিএনপির একজন নেতা, বহিষ্কৃত নেতা, তিনি কয়েকদিন আগে আমাদের শোতে বলেছেন যে, উনি বলেছেন যেটা শুধু এমনি যান নাই, উনি ওই সময় তাকে সেনাবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সেলুট করেছেন, তাদের সালাম নিয়ে তারা বিদায় দিয়েছেন তাকে, তাকে মানে নিরাপদে রীতিমতো মানে হ্যাঁ, নিয়ম প্রকল্প মেনে। হ্যাঁ। রাষ্ট্রীয়, কারণ তখনও তিনি প্রধানমন্ত্রী এবং তখনও প্রতিরক্ষা মন্ত্রী, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে। যেভাবে হোক পালায় না গেল, সত্য তো হচ্ছে শেখ হাসিনা দেশে নেই, সেখানে দেশে নাই, ক্ষমতার পরিবর্তন হয়েছে, এটা তো সত্য। সেটা সেই ও আরেকটা বিষয় আছে, ওই বিমানটাও যদি আক্রান্ত না হয়, ওই বিমান যখন কোথাও ফ্লাই করে, বিমানের নিরাপত্তা বিধানের জন্য এটা কভার প্রোটেকশন দেয়া হয়। যে বিমানে আক্রমণ হতে পারে সেই বিমানটা এমন ভাবে ফ্লাই করানো হয় যাতে কেউ এটা চিহ্নিত করতে না পারে আক্রমণ করার জন্য। আপনি এটা যোগ করি একটা ছোট্ট ঘটনা। ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন, প্রেসিডেন্ট ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন। ক্লিন্টন যখন বাংলাদেশ ভারত থেকে এসেছিলেন, ঢাকায় এসেছিলেন, একদিন সকালবেলা এসে বিকেল বেলা চলে গেছেন। ক্লিন্টনে বাংলাদেশের প্রোগ্রাম গুলা ছিল যে 25 নম্বর, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন, 25 নম্বর জাদুঘরে যাবেন উনি, এবং সাভারে স্মৃতিসৌধে যাবেন, এটা ছিল প্ল্যান ছিল তখন। তখন আমেরিকানরা হঠাৎ করে এগুলো বাতিল করলো, তারা বাতিল করলো, নিরাপত্তার কারণে বাতিল করলো তারা। আমরা খুব রাগ করলাম যে আহ, আমেরিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এর জন্য সে স্মৃতিসৌধে যেতে চায় না, বঙ্গবন্ধু বাড়িতে যেতে চায় না, এগুলো জানি। আমি ওই নিউজটা ফলো করছিলাম। এমনকি ঢাকা এয়ারপোর্টে ক্লিন্টন যখন দিল্লি থেকে রওনা হয়েছেন, তখনও ঢাকা থেকে তাকে গো ব্যাক বলা হচ্ছিল না আসার জন্য। লিটন জিদ করে এসছে, আমি রনে আসবো সেটা। ওই যে বাতিল করলো, বাতিল করার সময় তারা বলল তাদের গোয়েন্দা রাডারে ধরা পড়েছে, 2 জন কথাবার্তা বলছে ক্লিন্টন যখন যাবেন স্মৃতিসৌধে, তখন কাঁধে বহন করা যায় কোনো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তার হেলিকপ্টারে হামলা করা হবে, এমন একটা তথ্য তার সেটা বাতিল করেছে। এর কারণে ক্লিন্টন যায় নাই, সাভারে যায় নাই, ইয়েতে যায় নাই। ক্লিন্টন যখন ঢাকায় ছিল, বাংলাদেশের প্রাইম মিনিস্টার বিরুদ্ধুল্লাহ খালেদা জিয়া হোটেল সোনারগাঁও উনি ছিলেন, এখানে তাদের সাথে দেখা করেছেন। গ্রামীণ ব্যাংক, ব্রেক, যেসব প্রোগ্রামে যাওয়ার কথা ছিল ওইগুলা কোথাও উনি যান নাই। এগুলো সমস্ত প্রোগ্রাম গুলো মার্কিন দূতাবাসে আনা হয়েছে, এখানে তিনি দেখে শেখে বিকেল বেলা চলে গেছেন ভারতে। ভারতে চলে গিয়ে ওইখানে হোটেলে ছিলেন, বাংলাদেশ ছিলেন না তিনি। ঠিক এইভাবে শেখ হাসিনা বিমানটা ভারতে নিয়ে যাওয়ার সময় এটা এমন একটা সিকিউরিটি প্রোটেকশন ছিল, এটার যারা লোকেশনটা ইয়ে করে। এর জন্য আপনাদের নানা গল্প আছে, উনি হেলিকপ্টারে আগরতলা গিয়েছেন, উনি হেলিকপ্টারে ক্যালকাটায় গিয়েছেন, নানান গল্প আছে। কিন্তু কিন্তু শেষ গল্পটা হচ্ছে বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর হারকিউলিস বিমান, এটা মালবাহী বিমান, কিন্তু সেটা সেই বিমানে করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, ভারত সরকার তাদেরকে রাষ্ট্রীয়, ভারতে একটা কাজ করে কি জানেন, আমাদের দেশ যেটা নাই, কোন একটা ব্যাপারে রাষ্ট্রীয় যখন সিদ্ধান্ত হয় সব দল মিলে সিদ্ধান্ত নেয় তারা। হ্যাঁ, আমাদের দেশে এটা না থাকার কারণে অনেক সমস্যা আমাদের। তখন আবার তারা সব দল মিলে সিদ্ধান্ত নিয়ে তারা শেখ হাসিনাকে তাদের অতিথি হিসাবে গ্রহণ করেছে। শেখ হাসিনা ভারতে চলে গেছে, শেখ হাসিনা রা- রাজনৈতিক মানুষ, সেখানে সাধারণ কোনো গৃহবধূ না। শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি মাঝে মাঝে টেলিফোনে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এটা বলা হয় যে ভারতে বসে ষড়যন্ত্র করছে। আরে বাবা, তিনি তো ক্ষমতায় নাই, উনি একটা দেশে আছেন, একটা ব- তাদের মর্যাদায় আছেন ঠিকই, তার তার প্রোটেকশনের মধ্যে থেকে তার ডিভাইসে, তার হাতে একটা ফোন আছে, স্মার্টফোন আছে, সেই ফোনের মাধ্যমে তার নেতা কর্মীদের সাথে কথা বলেন, অন্য কারো উদ্দেশ্যে না, তার নেতা কর্মীর কথা বলেন।
এই কথাবার্তা বলতে গিয়ে এই কথাবার্তা গুলো এমন বিপদ তৈরি করছে অনেকের মনে, ভয় তৈরি করছে। আওয়ামী লীগ আসলে সংগঠিত ভয়। হচ্ছে। হ্যাঁ, আসলে ভয় সংগঠিত হচ্ছে, ফেরত আসছে কিনা। আরে বাবা, আওয়ামী লীগ তো একটা গ্রাসরুট পার্টি, আজকে ক্ষমতায় নাই, কিন্তু এই দলের তো 8 থেকে 10 কোটি সমর্থক আছেন। তারপর অন্য অন্য কিছু সেটা নেতা কর্মীর বাইরে এই লোকগুলা শেখ হাসিনাকে আপনি পছন্দ করেন আর নাই করেন, সে প্রথম দিনের বক্তৃতা থেকে শুরু করে শেখ হাসিনা কিন্তু তার দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন কিন্তু। হ্যাঁ, তার দলে কিন্তু দ্বিতীয় তৃতীয় কোন নেতা নেত্রী আমরা জানি না, তৈরি হয় না সেগুলা। সে দলটা ঐক্যবদ্ধ রেখেছেন। এবং আরো চমৎকার যে উম, বা বিস্ময়কর যে ঘটনাটা, এমন একটা ঘটনার পরে তাকে খুব বেশি বিধ্বস্ত থাকার কথা, তার কণ্ঠস্বর এত সতেজ, তার এটা সে মোটেই বিধ্বস্ত কোনো মানুষ না, কোন বিধ্বস্ত বক্তৃতা একই স্টাইলে দিচ্ছেন সেটা নিয়ে কথা আছে। উনি একই, আগে যা বলতে একই কথা বলতে বলতে নতুন কিছু নাই, এটা বলা হচ্ছে, কিন্তু তার শুনে বিধ্বস্ত না। তার মানে উনি ঠিক আছেন আর কি। উনি উনি ঠিক আছে, উনি ঠিক আছেন। এবং মনে করেন ভারতে যাওয়াটা যদি ষড়যন্ত্র হয়, ভারতে যাওয়া যদি ইয়ে হতো, তো আমার তো সবকিছুই পাকিস্তানের মতো। 71-এ আমরা গিয়েছিলাম, তখন আমরা ষড়যন্ত্র করতে গিয়েছিলাম। 71-এও তো শুধু আমরা যাই নাই, না আমাদের পূর্বপুরুষ যে শুধু যান নাই, শুধু আওয়ামী লীগের নেতারা যান নাই, সবাই গেছেন 71-এ। বাংলাদেশের 2টা রাজধানী ছিল 71-এ, একটা কলকাতা ছিল পলিটিক্যাল রাজধানী, আগরতলা ছিল সামরিক রাজধানী। এই আগরতলা দিয়ে আপনি জেনারেল ওসমানী, জেনারেল জিয়া, খালেদ মোশাররফ, যুদ্ধের নেতারা, ছাত্র নেতারা সবাই কিন্তু আগরতলা দিয়ে ওইদিকে ইয়ে করছেন। কর্নেল তাহেরের মতো নেতারা পাকিস্তান থেকে পালিয়ে আসছে, পালিয়ে এসে তারা যুদ্ধ জীবন করেছেন। তো 71-এ যদি আমি ভারতে যাওয়া যদি বিশুদ্ধ হয়, অপরাধ না হয়, আমি এখন যদি এটা এটা সাইকোলজিক্যাল, ভারত জুজু আছে, নানা কিছু আছে। আপনি এখন কানাডায়, আমি এখন অস্ট্রেলিয়ায়, আপনি কানাডায় একটা বাড়ি করেন, আমি অস্ট্রেলিয়াতে বাড়ি করি, এটা কোনো অপরাধ না। আমি যদি ভারতে ভারতে গিয়ে যদি বাড়ি করি, সেটা একটা বিশাল সমস্যা আমাদের। এটা আমাদের ওই মাইন্ড গেম যেটা ছিল, সেটা সেই মানুষদের মাধ্যমে যারা 71-এ পরাজিতরা, 71-এও বাংলাদেশে মেনে নিতে পারেনি, এখন বাংলা মেনে নিতে পারেনি। এবং এখন বড় দুর্ভাগ্য, বাংলাদেশে কোনো আন্দোলনের আগে মুক্তিযুদ্ধকে টার্গেট করা হয় নাই, বা বাংলাদেশ কোনো পরিবর্তন মুক্তিযুদ্ধকে টার্গেট করা হয় নাই। এবারই প্রথম আমরা দেখলাম মুক্তিযুদ্ধকে টার্গেট করা হয়েছে, বাংলাদেশের সংবিধান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, নানা কিছু প্রশ্ন তোলা হচ্ছে। অথচ সংবিধানটা আমি আপনি বলি, 10ই এপ্রিল আগরতলা সার্কিট হাউসে পূর্ব পাকিস্তানে এমএনএ এমপি ইলেক্টেড মানুষদের নেতাদের বৈঠকে 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাটা চূড়ান্ত হয়েছে। সেই স্বাধীনতা ঘোষণা পরে আপনি, এটা প্রথম সংবিধান কিন্তু বাংলাদেশে, পরে পূর্ণাঙ্গ স্বাধীনতার সংবিধান, ঘোষণাপত্র। সংবিধান বাংলাদেশে এটি এসেছে। কিন্তু 10ই এপ্রিলের মাধ্যমে একটা দেশ, প্রতিটা দেশ সবচেয়ে বড় একটা রাজনৈতিক ঘটনা থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা হলো মুক্তিযুদ্ধ। এই ঘটনাটা বাংলাদেশকে স্বাধীন একটা মানচিত্র দিয়েছে, পতাকা দিয়েছে, আইডেন্টিটি দিয়েছে। আমরা বিভিন্ন দেশে আছি, আমরা আইডেন্টিটি, আমরা বাঙালি বাংলাদেশি, এই আইডেন্টিটির উপর ভিত্তি যদি না থাকতো, পাকিস্তানিরা কি অবস্থায় আছে আমরা বাইরে দেখি। ওদের কোনো সামাজিক মর্যাদা নেই, ওদের কোনো রাষ্ট্রীয় মর্যাদা নেই, কারণ পাকিস্তান কেউ আছে দেশ। ভারত পাকিস্তান দুইটাই একসাথে স্বাধীন হয়েছিল। প্রথম দিন থেকে ভারতটা গণতান্ত্রিক ভাবে এগিয়েছে, ইলেকশনের মাধ্যমে এগিয়েছে। পাকিস্তানটা কয়েকদিন সামরিক শাসন, কয়েকদিন গণতন্ত্র, এইভাবে গেছে। আমি একবার একটা ইলেকশনে, পাকিস্তান ইলেকশনে কভার করতে গিয়েছিলাম। আমি অবাক হয়ে দেখলাম কি জানেন, ইসলামাবাদের রাজধানী, সংসদ বসবে, সমস্ত নেতারা ইসলামাবাদে আসছেন, সারা দেশ থেকে নেতারা আসছেন ইসলামাবাদে। এসে কি করছেন, তারা রাওয়ালপিন্ডি যাচ্ছেন সেনাবাহিনীর কেন? প্রধান সাথে দেখা। রাওয়ালপিন্ডি হচ্ছে আপনার সেনানিবাস, আর্মি চিফ সেখানে বসেন। এই নেতারা সবাই ইসলামাবাদ আসছেন সংসদে যোগ দেওয়ার জন্য, তারা সালাম করতে যাচ্ছেন রাওয়ালপিন্ডি। মানে ইলেকটেড গভর্নমেন্ট, ইলেকশন হয়েছে দেশে, কিন্তু সালাম নিতে হয় সেনাবাহিনীর কাছ থেকে। সেই সালামের মাধ্যমে সেই পাকিস্তান এখনো সেই সালামের মধ্যে আছে কিন্তু।
এখন পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী রাজনীতি নিয়ন্ত্রণ করে, একজনকে বাদ দেয়, একজনের ক্ষমতায় আনে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা আমাদের দেশটা যুদ্ধে স্বাধীন করা দেশ, সময় মিলে স্বাধীন করা দেশ। বাংলাদেশে সেনাবাহিনীর হাতে বাংলাদেশের দুইটা রাষ্ট্রপ্রধান খুন হয়েছেন, একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একজন জিয়াউর রহমান। এখানে নানা ধরনের অভ্যুত্থান হয়েছে। তারপরও আমরা ভেবেছি যে আমাদের চেঞ্জ এসেছে, আমাদের সেনাবাহিনী আর ক্ষমতার দিকে নাই। কারণ জাতিসংঘ বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটা স্পেক। জাতিসংঘ বাহিনী, জাতিসংঘ বাহিনীতে যে সদস্যরা আছেন, সেই দেশের অন্যতম শর্ত হচ্ছে সেই দেশটা গণতান্ত্রিক শাসন থাকতে হবে, মানুষের অধিকার থাকতে হবে। সেখান থেকে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের কোনো সামরিক অভ্যুত্থান ঘটবে না, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবেই চলবে। কিন্তু 2007 সালে 1/11-এর সময়, এবং এইবার আমরা দেখলাম, আরেকটা দেখলাম, অন্যভাবে কিন্তু সেনাবাহিনী ক্ষমতায় আসছে। কিন্তু সেনাবাহিনী পেছনে থাকছে। সেনাবাহিনী এইবার ঘটনা দেখেন, পরিবর্তন আসলো ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। সেনাবাহিনী প্রধান সেনানিবাসে বৈঠক ডাকলেন রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক নেতাদের বৈঠক ডাকলেন, সেনাবাহিনী সবাই আসলেন সেখানে। এবং সেনা গোয়েন্দা সংস্থা যেহেতু এই নেতাদের তালিকা করেছে, দাওয়াত করেছে, তারা এসেছে, তালিকার মাধ্যমে যাদেরকে ডাকা হয়েছে, অবাক হয়ে আমরা সেদিন শুনছিলাম সেনা প্রধান সবার আগে জামাত ইসলামের কথা বলছিলেন। জামাত ইসলামকে তখনও পর্যন্ত নিষিদ্ধ দল। হ্যাঁ, সবার জামাত ইসলাম কারণ হচ্ছে সেনা গোয়েন্দা সংস্থাটা তালিকাটা এইভাবে করেছে, অথবা সেনাবাহিনীর যে অংশ এই পরিবর্তনের পেছনে ছিল, তারা ওই ধারের একটা মানুষ, ওই ধারার লোকজনকে প্রথমে জন্য বিএনপি, সবচেয়ে বড় দল বাংলাদেশের তখন, বিএনপি কে 1 নম্বরে বলা হচ্ছে না কিন্তু। এবং সেখানে আজকে তো নানা কথা আছে, যে নানা কথা আছে যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে হবেন, এটা নিয়ে আসিফ নজরুল নাকি হতে চেয়েছিলেন, বা কেউ কেউ চেয়েছে তাকে করার জন্য। আজকে আমার বলা হচ্ছে জেনারেল ইকবাল ভুইয়া, যিনি এক্স ইকবাল সেনাবাহিনী, করিম ভুঁইয়া। হ্যাঁ, উনি হতে চেয়েছিলেন। এই কথাগুলো আসছে না? তখন আবার এখান থেকে, যেহেতু এখানে পেছনে আমেরিকান একটা ব্যাপার ছিল, আমেরিকানদের ব্যাপার ছিল, এবং খুব স্বাভাবিকভাবে আমেরিকানদের পছন্দের মানুষ ইউনুসের নামটা এসেছে। উনি এসেছেন, উনি ঢাকায় নেমে একটা কথা বলেছেন যে আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা সবাই মিলে, এই দেশটা আমাদের সবার, আর এখানে সবাই একটা পরিবারের মতো থাকবো, সবাই আমরা এই পরিবারের সদস্য। সেই পরিবার তো সবাইকে নিয়ে পরিবার। পরিবার তো শুধু জামাত ইসলামী বিএনপি কে নিয়ে পরিবার না, পরিবারে তো আওয়ামী লীগ আছে, জাসদ আছে, মুক্তিযুদ্ধ সব সব দলগুলো আছে, সবাইকে নিয়ে তো বাংলাদেশ নামে পরিবার। দিনে দিনে স্পষ্ট হলো পরিবারটা আসলে পাকিস্তান পন্থী পরিবার। হ্যাঁ, মানে পরিবার পাকিস্তান পুনর্বাসন পরিবার। পাকিস্তান পন্থী পরিবার। এটা এটা পাকিস্তান বাংলা পন্থী এটা পরিবার। বাংলাদেশের, এটা বাংলাদেশের পরিবার না। আবার যে পথে এইভাবে যে হাঁটছেন তারা, এটা দুর্ভাগ্য। এইভাবে বাংলাদেশ শান্তি আসবে না, এই বাংলাদেশ এভাবে টিকবে না। কারণ বাংলাদেশে আপনি 32 নম্বর গুড়িয়ে দিতে পেরেছেন, সুদা সদন পুড়িয়ে দিতে পেরেছেন, এগুলো কিন্তু ইতিহাস পুড়িয়ে ফেলা যায় না। মানে আপনি যদি গণভোট থাকতো বা অনলাইনে একটা জরিপ থাকতো, আপনি দেখতেন যেটা এখন তো আহ এই পরিবর্তনের আগে পরে খুব গুরুত্বপূর্ণ একটা অনলাইন যুদ্ধ, যেটা আজকে যেটা আপনি দৃষ্টিকোণ 71 তৈরি করেছেন, আমরা এটা করেছি, বা আরো আগে যারা এগুলো করছিলেন, খুব শক্তিশালী ফোরাম কিন্তু এগুলা। নিউজ পেপার পড়ার মতো সময় মানুষের এখন নাই, সেই এখানেই কথাগুলো শুনে এগুলো বুঝে। এর মাঝে কয়েকটা শো খুবই পপুলার এখন, হ্যাঁ, ওরা কিন্তু বেশ 2-3 মাস আগে যেসব জরিপ করছিল যে এখন ইলেকশন হলে কারা আসতে পারে, তারা অবাক হয়ে বলতেছিল ওই জরিপে আওয়ামী লীগের পক্ষে ভোট বেশি পড়ছে। হ্যাঁ, আওয়ামী জরিপ, লীগের এই জন্য তারা হ্যাঁ, জরিপ বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়েছে। আচ্ছা, এটা হঠাৎ করে কেন আসলো? এটা কারণ মানুষের পরিবর্তনের স্বপ্ন ছিল, স্বপ্ন ভঙ্গ ঘটেছে, স্বপ্নটা আর নাই তার মাঝে। এবার আপনি 32 নম্বরে হামলার পরে, 32 ধ্বংসের পরে যদি কেউ একটা নিরপেক্ষ জরিপ করতো, মানে মানুষের ক্ষোভ গুলা, মানুষের ইয়ে গুলা বিভিন্ন ভাবে এসছে। এবং সবচেয়ে মজার কি জানেন,
আওয়ামী লীগের যে ছেলেপেলে যেগুলো রাস্তায় এখন নেমে গেছে, আওয়ামী লীগের পথে ঘাটে কোনো নেতৃত্ব নেই বাংলাদেশে এখন। আওয়ামী লীগের নেতারা ভারতে আছেন, অনলাইনে আছেন, টেকটিক্যালি ফিল্ডে ঢাকায় বসে আওয়ামী লীগ নেতৃত্ব দিবেন এমন কোন লোকজন নাই, বা তাকে নামতে দেওয়া হচ্ছে না, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আবার আরেকটা মজার ব্যাপার আপনি হয়তো অনুসরণ করবেন, নেপথ্যে একটা কাজ চলছে কিন্তু আওয়ামী লীগের কাদের কাদের নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, কাদের কাদের নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করবে, এটা কিন্তু আবার কাজ চলছে বাংলাদেশে। এবং এই ছেলে মেয়েরা, আপনি ছবিগুলো দেখবেন, একেবারে আনকোনো নতুন ছেলে মেয়ে কিন্তু এগুলা, এগুলার কোনো পাপ তাপ কোনো কিছু নাই। এগুলো ক্ষমতা থাকতে ক্ষমতায় কিছু পায়ও নাই, ক্ষমতা ছিল মানে না। একদম তৃণমূলের। একেবারে তৃণমূল পর্যায়ের ছেলে মেয়ে এগুলা, গ্রামগঞ্জে ছেলে পেলে পোস্টার লাগাচ্ছে, ঝুঁকি নিচ্ছে। আমি চাপাই নবাবগঞ্জে ঘটনা ঘটছিল, কি বিপদ আপনি চিন্তা করেন। জয় বাংলা স্লোগান বাংলাদেশে 71-এ, জয় বাংলা স্লোগান ছিল বাংলাদেশের শপথের স্লোগান। মুক্তিযুদ্ধের শপথ নিত, শপথ নিয়ে শেষ স্লোগানটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের শপথের সময়। এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের জন্য অপারেশনে যেত, অপারেশন যাওয়ার আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শপথ নিয়ে স্টার্ট করতো তারা। অপারেশন শেষে ক্যাম্পে যখন ফিরতো, অপারেশন বিজয়ের পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ক্যাম্পে ফিরতো তারা। সেই বাংলাদেশে জয় বাংলা একটা নিষিদ্ধ স্লোগান এখন। হ্যাঁ, আজকে একটা হ্যাঁ, ছেলের বক্তব্য দেখছিলাম, বলছিল যারা জয় বাংলা বলবে তাদের মুখের মধ্যে গরম লোহা ঢুকিয়ে দিবে। এটা আপনি চাপাই নবাবগঞ্জ এমন ঘটনা ঘটেছে, দুইটা ছেলেকে মেরে ফেলা হয়েছে চাপাই নবাবগঞ্জ, হ্যাঁ। মেরে ফেলা হয়েছে। আমরা আমরা কিছু চ্যারিটির কাজকর্ম করি বাংলাদেশে, আমার মনে হলো যে এই পরিবার দুটো পাশে দাঁড়াই, পাশে দাঁড়ায় একটু হেল্প করা যায়, সাপোর্ট দেওয়া যায় কিনা। একটা পরিবারের একটা সদস্য মেরে ফেলা মানে এটার অপরিমেয় ক্ষতি, কোনো ধরনের আপনি টাকা পয়সা দিয়ে এটা পূরণ করতে পারবেন না, আপনি কোনোভাবে পারবেন না। আমি অনলাইনে অনলাইনে মানুষকে আবেদন করে করে বললাম এই পরিবার দুটো পাশে দাঁড়াবো। 1,000, 2,000, 5,000, 10,000 এভাবে কেন আমার কাছে না 3 লক্ষ টাকা জমা হলো, ওই দুইটা পরিবারের জন্য। আর 3 লক্ষ টাকা আমি দিব কিভাবে গিয়ে চাপাই নবাবগঞ্জ, এটা জামাতে দিয়ে দিয়ে, এটা চাপাই নবাবগঞ্জ এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি কোনটা করলাম, কোনো সর্বনাশ, আমি এখানে যেতে পারবো না, আমি গেলে আমি কালার হয়ে যাবো, যেতে পারবো, আমি দিতে পারবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাথে আমি যোগাযোগ করলাম, তার বাড়ি ওই এলাকায়। উনি আমাকে বললেন আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো, লোকাল সাংবাদিকদের জড়িত করব, আমরা এটা পথ বের করবো। উনি আর আমার সাথে যোগাযোগ করলেন না, কারণ উনি পারেন না সম্ভবত। নওগাঁ থেকে নওগাঁ থেকে আমাদের অমর্ত্য ফাউন্ডেশনের কাজ করে দুটো ছেলে, নওগাঁ থেকে আমরা তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ পাঠালাম, নভেম্বর। ওরা ছদ্মবেশে চাঁপাইনবাবগঞ্জ কৃষকের বেশে মোটরসাইকেল এখানে গেল। ও যাওয়ার পরে গ্রামের মানুষদের বাড়িতে লোকজন এসে চিনে, বাড়িতে এক লোক আসে, জিজ্ঞেস করতে শুরু করলো কোথায় বাড়ি আপনার, কোথায় যাবেন, কেন জিজ্ঞেস করলো। আর ওই দুইটা ফ্যামিলি এত ভীত সন্ত্রস্ত, ওদের সাথে ফোনে যখন যোগাযোগ করতে গেছে তারা, তারা বললো খবরদার আমাদের বাড়িতে আসবেন না আপনারা, আমাদের বাড়িতে যদি আসেন আমরা বাড়িতে থাকতে পারবো না। এই দুইটা ছেলে, ওই একটা ছেলে পরিবার সচ্ছল, আর একটা ছেলে অসচ্ছল পরিবার, দুইটা ছেলে ছেলে। তো অসচ্ছল পরিবার যেটা, সচ্ছল পরিবার যেটা, সেটা একটা পরামর্শ দিল যে আপনাদের টাকাটা পুরোটা ওই পরিবারকে দিয়ে দেন, দিলে ওদের একটু ভালো হবে, আমাদের তো দরকার নেই। তো আমরা ডিসিশন নিলাম ওই পুরো টাকাটা ওই পরিবারকে দিয়ে দেবো। ওই বাবা ভয়ে বললো খবরদার আমাদের বাড়িতে আসবেন না, আসলে আমাদের সমস্যা হবে। এরপর আমরা একটা পথ বের করলাম, এখন তো বিকাশে টাকা পাঠানো যায়, নানাভাবে টাকা পাঠানো যায়। বিকাশে উনি আবার ভয় পেলেন, না আমাকে যদি এত টাকা পাঠান আমার সমস্যা হবে, জেনে ফেলবে তারা, আমরা ইয়ে করতে পারলাম না সেটা। তা আমরা একটা পথ খুঁজছি যে যে কৃষি প্রধান এলাকা। আমি একবার চিন্তা করছিলাম ওদের গ্রামে একটা দোকান করে দেয়া যায় কিনা, দোকান করে দিয়ে পরিবারটা একটু টিকে থাকবে। তা আমাকে আবার অনেক বলো খবর তো দোকান টোকান করতে যাবেন না, দোকানটা লুট হয়ে যাবে এখন, ও থাকবে না কোনো কিছু। মানে কি ভয়ঙ্কর অবস্থা। কি ভয়ঙ্কর আপনি। তারপরে আমি চিন্তা করলাম যে এগ্রিকালচার বেসড এরিয়া, ওরা কৃষিতে অভ্যস্ত একটা মানুষ, তার কৃষিতে যদি কোনোদিন হেল্প করা যায়, তাকে বীজ কিনে দেয়া, এই কিনে দেয়া, নানাকি হেল্প করা যায়, ইয়ে করা যায় কি হয়।
এই পথটা আমরা বের করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাকে আমরা কনভিন্স করতে পারিনি এই টাকাটা কিভাবে সে নিবে। কি বিপদ! এই দেশ, মানে স্বাধীন কি একটা দেশ, অবস্থা বাড়ি ভাই! স্বাধীন একটা দেশ, এই দেশটা নিশ্চয়ই এইভাবে ঠিক হবে বাড়ি ভাই। আমি উম, এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। যেমন রিসেন্টলি আপনি জানেন যে ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে যে একটা টুইট করেছে, আপনি জানেন ফান্ডিং বিষয়ে? জি ফান্ডিং হতেছে যে বলতেছে যে মার্কিন যে স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা, ওর নাম হচ্ছে মাইকেল বেঞ্চ। তো উনি টাকার কার্সলেন বলে যে একজন সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি পুরো বিষয়টাই যে ডিপ স্টেট, যেটা নিয়ে আমরা এখন খুব আলোচনায় আসতেছে, যে ওরা কিভাবে ফান্ডিংটা করেছে এবং ওরা যে প্ল্যান করে যে এই শেখ হাসিনার আউটস্টেটটা তারা ধীরে ধীরে তারা প্ল্যান করে করে, তারপরে কিছু এনজিও ইউএসএ যে ওরা যে ফান্ডটা এবার ট্রাম্প বন্ধ করে দিল। তারপরে আমরা যখন আন্দোলনটা চলছিল তখন কিন্তু আমরা কিছু কিছু মানুষকে দেখেছি খুব র‍্যাপ গাইছে। তারপরে এই শোনা যায় যে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক টাকা পয়সা তারা লগ্নি করেছে এবং অনেক নায়ক নায়িকারা এই এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেল, অনেক বামপন্থীর একটা আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেল। তারপরে কিছু ন্যারেটিভ অনেক বছর ধরে ফ্যাসিস্ট, গণতন্ত্র হরণকারী, এরকম ন্যারেটিভস এখন এই যে মাইকেল বেঞ্চ বা এই ধরনের লোকগুলা যে এই তথ্যগুলা দিচ্ছে, এই যে পুরা ঘটনাটাই এটা তো আসলে অনেকদিন, অনেক কয়েক বছর যাবত ওরা এই প্ল্যানটা করছে। যখন ইউএস এর সাথে শেখ হাসিনা বলল যে না, বা বাইরের কোনো শক্তিকে আমি আমার দেশে অ্যালাউ করবো না, ওদের সাথে তো ইন্টারেস্ট, এবং এটা উনি বলেছে যে আমি যদি এই সুযোগটা দিতাম তাহলে ইউএস আমার সাথে খুশি থাকতো। তো এই যে একটা অবস্থা, এই অবস্থায় কি মানে এবং রাশিয়া 1 বছর আগে বলেছে যে এরকম একটা আরব বসন্তের মতো এরকম একটা কিছু হবে, কিছু একটা হবে, তোমরা অ্যালার্ট হও। তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা গুলা কেউ শেখ হাসিনাকে অ্যালার্ট করলেন না? বা এটা এটা কেন আমরা হতে মোটা পারলো এরকম একটা ঘটনা? এগুলো আমরা ফলো করি তো সবসময় বাড়ি ভাই সাংবাদিকদের। একটু জোরে বলতে হবে বা ক্যামেরাটা কাছে নেন, শোনা যাচ্ছে না। একটা একটা ব্যাপারটা হচ্ছে কি জানেন, এটি আমাদের কোয়ালিটি। জি। আমরা এটাই আমাদের কোয়ালিটি, কিন্তু আমাদের যে লেকিংস গুলা ঘটনা আমি বললি না, গোয়েন্দা সংস্থা জানলো না, বললো না, না কিছু, এই লেকিংস গুলা আমাদের ইয়েগুলা আমরা বলি সেটা। এবং সাংবাদিক হিসাবে আমার যোগ্যতা আমি জানি, আমার ক্ষমতা জানি, ওই গোয়েন্দা সংস্থা মানুষের সিন জানে, রাজনীতিবিদ জানেন, নানা কারণে আমার সীমাবদ্ধ মানুষগুলা আমাদের এই পরিস্থিতি পড়ি। বাংলাদেশে দুর্ভাগ্য কি জানেন, কয়েকদিন আগে বাংলাদেশে রাশিয়ান রাষ্ট্রদূত সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করছে। রাশিয়া নতুন রাশিয়ান রাষ্ট্রদূত আসার পরে সে রাষ্ট্রপতির কাছে গিয়ে পরিচয় পত্র দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে প্রধান উপদেষ্টা অ্যাপয়েন্টমেন্ট পায় না। অ্যাপয়েন্টমেন্ট পাবে না এই কারণে, সে একটা প্রো আমেরিকান মানুষ, সে জানে তাকে প্রো আমেরিকানরা ক্ষমতায় এনেছে। সে সে রাশিয়ান অ্যাম্বাসেডারকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় না। হ্যাঁ, যায় না সে। রাশিয়া হচ্ছে বাংলাদেশের সেই দেশ, আমাদের মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় ভেটো প্রয়োগকারী, জাতিসংঘের যে নিরাপত্তা ভেটো প্রয়োগ সদস্যদের একমাত্র দেশ রাশিয়া আমাদের পক্ষে ছিল। চীন, আমেরিকা সহ ভেটো প্রয়োগকারী দেশগুলো আমাদের, রাশিয়া ছাড়া সবাই আমাদের বিপক্ষে ছিল। রাশিয়ার ভেটো প্রয়োগের কারণে যখন আমাদের যুদ্ধটা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, নানা কিছু চেষ্টা করা হয়েছে, রাশিয়ান ভেটোর কারণে আমেরিকানরা তা পারে নাই। আমেরিকানরা পারে নাই এর জন্য আমাদের যুদ্ধটা শেষ হয়েছে, আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। সেই রাশিয়া 26 জানুয়ারি ছিল কূটনৈতিক সম্পর্কের বর্ষপূর্তি ছিল। সেই বর্ষপূর্তিতে এই কয়েকদিন আগে দেখলেন না, ভারতের প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে আমাদের উপদেষ্টারা গেছে। রাশিয়ানরাও একটা ছোট্ট অনুষ্ঠান করেছে, কেউ যান নাই সেখানে, আমাদের কর্মকর্তা কেউ যান নাই। সেই দেশটা শুধু মুক্তিযুদ্ধের সময়তে না, মুক্তিযুদ্ধের পরে আমার যখন বন্দর বন্ধ, জাহাজ ডুবি, নানা ভাবে আমি কোনো কাজ করতে পারি না, রাশিয়ানরা যন্ত্রপাতি পাঠিয়ে এই বন্দর গুলাকে ব্যবহারের উপযোগী করেছে, নানাভাবে সেটি করেছে। আমি যে আমার যে সমাজতন্ত্র যে আমার ইয়েতে মূলনীতিতে এসেছিল, এখানে কিন্তু রাশিয়ার একটা প্রভাব ছিল। আমি যখন তার সমর্থনে যুদ্ধটা করি, তখন সে সমাজতান্ত্রিক দেশ হিসেবে
যেমন গণতন্ত্রটা আমরা সবার আগে চেয়েছি, ধর্ম নিরপেক্ষতার কথা বলে আমরা তখন ভারতের জনগণকে কনভিন্স করেছিলাম। ভারতের জনগণকে কনভিন্স করেছিলাম, তো আমাদের যে শরণার্থী যারা গিয়েছে ভারতে 1 কোটি, এর বড় অংশ হিন্দু। ভারতীয় জনগোষ্ঠীকে আমরা কনভিন্স করেছি এই কথা বলে আমাদের দেশটা হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ, এবং এই দেশটা স্বাধীন হলে আমরা সবাই মিলে থাকবো, এরা ফেরত যাবে দেশে, এই কথা বলে আমরা স্বাধীন করেছি দেশটা। সেখান থেকে আমরা চলে এসে ফিরে এসেছি। 75-এ বঙ্গবন্ধু হত্যার ঘটনা আমি দেখেছি এটা কি জানেন, শোধ নেয়া। আমেরিকানদের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই প্রতিশোধ নেওয়াটা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা শোধ নিয়েছে। এবং প্রতিশোধ নেয়ার পরে আপনি দেখবেন চীন, সৌদি আরব এসব দেশ বঙ্গবন্ধুকে হত্যার পরে কিন্তু তারা স্বীকৃতি দিয়েছে। এর আগে পরে বাংলাদেশের স্বীকৃতি পর্যন্ত দেয় নাই তারা। হ্যাঁ, ঠিক এইভাবে এখন পর্যন্ত এখানে পিটার হাস সর্বশেষ রাষ্ট্রদূত যারা ছিলেন, তাদের নানা কাজকর্মের মধ্যে ছিলেন, তারা সুবিধা করতে পারছিলেন না। অনেক কারণে, একটা হচ্ছে আওয়ামী লীগ ফুটিংস তো ছিল, আরেকটা কারণ ছিল তাদের কাছে বাংলাদেশটা কেয়ার অফ ইন্ডিয়া। এই এলাকায় নিয়ন্ত্রণ রক্ষা করার জন্য, চীনকে থামানোর জন্য, নানা কিছু করার জন্য তাদের সবার আগে দরকার হচ্ছে ভারত। ভারতের ভারতের প্রয়োজনকে, ভারতের কথা মাথায় রেখে তারা বাংলাদেশে শক্তি প্রয়োগ করতে পারে নাই। কিন্তু তারা থেমে ছিল না। এই যে ইলন মাস্কের যে বক্তব্য এসেছে, ফান্ডিং এসেছে, নানা কিছু এসেছে, এই ফান্ডিং কেন এসেছে? ফান্ডিং এর কারণ, ফান্ডিং তো শুধু এক পক্ষে হয় নাই। বাংলাদেশের একটা মানুষ প্রফেসর ইউনুস, বাংলাদেশে রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল আছে, সবার ইলেকশনে টাকা লাগে। বাংলাদেশের কোন ইলেকশনে কোন রাজনৈতিক দলকে ডক্টর মোহাম্মদ ইউনুস টাকা দিয়েছেন, অনুদান দিয়েছেন, এমন কোন নজির নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস অনুদান হিলারি ক্লিন্টনকে। এগুলো বিনিয়োগ, কিন্তু নাথিং ইজ ফ্রি। উনি মানে দান করতে যান নাই, উনি এগুলো বিনিয়োগ করেছেন। এই বিনিয়োগের ফসল, উনি ক্ষমতায় বসেছেন, তাকে এখানে আনা হয়েছে বিনিয়োগ, এগুলা কিন্তু উনি ফ্রি মানুষ না। উনি, আপনার একটা মনে থাকতে পারে, গ্রামীণ ফোন যখন বাংলাদেশে হয় তখনও ইনকামিং কল ছিল, আপনার ফোন আসলে আপনাকে টাকা দিতে হতো। টাকা দিতে হতো। হ্যাঁ, শেখ হাসিনার গভর্নমেন্ট গ্রামীণ ফোনের বা অন্য মোবাইল ফোন ইনকামিং কল চার্জ বন্ধ করলো। বন্ধ করার পরে ইউনুস কি করলেন, মার্কিন কংগ্রেসম্যানদের দিয়ে চিঠি আনেন একটা, কিন্তু চিঠি এনে বলেন যে উনি আমাদের বন্ধু, ওনাকে দেখে রাখবেন, আমেরিকান এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, বলে না এই করতে হবে সেই করতে হবে, ওনাকে দেখে রাখবেন, এইভাবে কথা। ওই সময় আমি রিপোর্টিং এ, আমাকে একজন মন্ত্রী চিঠিটা আমাকে দেওয়ার কারণে আমি তখন চেপেছিলাম জিনিসটা। এভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সম্পর্কটা, এদের সম্পর্কটা এতে কাজে লাগিয়ে অনেক আগে থেকে বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারতেন, কিন্তু তারা তারা করেছেন তার প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশের জন্য না। গ্রামীণ ফোনের নরওয়ের বিনিয়োগ আছে, গ্রামীণ ফোনের ইনকামটা বাংলাদেশে থাকে না, কিন্তু বাংলাদেশে চলে যায় সব সময়। গ্রামীণ ব্যাংকের যত ইয়ে আছে, গ্রামীণ ব্যাংক একটা এরশাদ আমলে সরকারি ফান্ডিং এ ব্যাংকটা তৈরি হয়েছিল। সেই ফান্ডিং এর মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের জনগণ বড় অংশের মালিক। হ্যাঁ, ঠিক এইভাবে কিন্তু এই নিয়ন্ত্রণ গুলো থাকে নাই। নাই এখন উনি ক্ষমতায় এসেছেন, এসে আসার পরে উনার জন্য কাজগুলো করেছেন, উনার কর্ম মওকুফ করেছেন। উনার গ্রামীণ ফোনে 5 বছর কর্ম মওকুফ করিয়েছেন, নানা কিছু করিয়েছেন। কিন্তু এখন ইউএসএইড ওইটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে এগুলো সামনে আসছে। বন্ধ হওয়ার আগে এগুলো আমরা জানি নাই। আপনি এটা খেয়াল করবেন, কিন্তু জন্য আমেরিকায় গেলেন, আমেরিকা জাতিসংঘ চমৎকার ওনার ব্যক্তিগত সম্পর্কের কারণে, ওনার সম্পর্ক আমেরিকার সাথে না, ওনার সম্পর্ক হচ্ছে ডেমোক্রেটিক বাইডেন প্রশাসনের সাথে ছিল। বাইডেন প্রশাসনের সাথে সম্পর্ক থাকার কারণে, ক্লিন্টন ফাউন্ডেশন সম্পর্ক থাকার কারণে তার এতগুলো অনুষ্ঠান হয়েছে, মিটিং হয়েছে, এবং আমরা নানা কথা শুনেছি। এত বিলিয়ন ডলার, এত মিলিয়ন ডলার, এত আসতেছে, নানা কিছু শুনেছি।
একটা টাকাও কিন্তু আসে নাই বাংলাদেশে। কারণটা হচ্ছে সমস্ত জগতের সব সম্পর্ক অর্থনৈতিক, রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক, ব্যক্তি ব্যক্তি সম্পর্ক, সব অর্থনৈতিক সম্পর্ক। আমাদের সাথে আমেরিকানদের সম্পর্ক, ভারতের সঙ্গে সবার সম্পর্ক অর্থনৈতিক। ভারত আজকে যে জায়গায় বসা, ভারত দাদাগিরি করে একটা কথা আছে না, সত্য করে। বড় দেশ, বড় মাছ সবসময় ছোট মাছ গিলে খায়। ভারতের জায়গায় যদি আমরা যদি থাকতাম, আমরা একই কাজ করতাম। আমি গরিব প্রতিবেশীকে পছন্দ করি না, আমি ধনী প্রতিবেশীকে পছন্দ করি। এটা সাইকোলজি গুলা। হ্যাঁ, এখন এই টাকা যে আসে নাই বা কোনো টাকা আসছে না, কারণটা হচ্ছে বিনিয়োগটা করে ব্যবসায়ী তারা, রাষ্ট্র বিনিয়োগ করে, কোম্পানি বিনিয়োগ করে, বিনিয়োগ করে সেই দেশে, যেই দেশে একটা গণতান্ত্রিক সরকার আছে, এবং দেশে। স্থিতিশীল হ্যাঁ, গণতান্ত্রিক সরকার। স্থিতিশীল, স্থিতিশীল একটা অবস্থা আছে বিনিয়োগ নিরাপত্তার কারণে। বা বা- বা বাংলাদেশে, সব ফ্যাক্টরি তো পুরাই দিল। বাংলাদেশে ভারতে অনেক কাজ বন্ধ হয়ে গেছে, নাই এখন কাজগুলো নাই, বন্ধ হলে পরিত্যক্ত হয়ে যাবে অনেক কাজ। কারণ যে নিরাপত্তার অভাবে তাদের লোকগুলো আসছে না এখানে, তাদের এখানে আসছে না। রূপপুর পারমাণবিক প্রকল্প, বহু বছরের কাজটা এটা, ঝুঁকি নিয়ে বাংলাদেশ এটা করেছে। এবং বাংলাদেশ তো জ্বালানি, শেখ হাসিনার মতো মিশনারি ভীষণ ছিল, মিশন ছিল তার। জ্বালানির জন্য এতগুলো উপকরণ যে তৈরি করা হচ্ছিল, রূপপুরও যেমন অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, আপনি চিন্তা করেন, অস্ট্রেলিয়ার মতো দেশ আজ পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার সাহস করে নাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের নেতা এখন যিনি আছেন, তার একটা পরিকল্পনা আছে, আগামীতে গেলে উনি এই ধরনের একটা প্রজেক্ট করবেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। কারণ ইউরেনিয়াম আছে অস্ট্রেলিয়ার কাছে, যে ইউরেনিয়াম লাগে, যে ইউরেনিয়াম অস্ট্রেলিয়ার কাছে আছে যেটা। কিন্তু অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট পার্টির বিরুদ্ধে করে বলছে এই কারণে যে এইটা হচ্ছে ব্যয়বহুল হবে অস্ট্রেলিয়ার জন্য। প্লাস হচ্ছে অস্ট্রেলিয়া বাড়ি ঘরে, মানে যার বাড়ির মালিক যারা, প্রায় শতভাগ বাবা বাড়ির মালিকের বাড়ির ছাদে একটা সোলার আছে, সোলার প্যানেল আছে। এবং গভর্নমেন্ট এই দেশে একটা মানুষকে ফ্রি সোলার করে দেয়, গভর্নমেন্ট ফ্রি সোলার করে দেয়। এই সোলারের বিদ্যুৎটা সে এনজয় করে, প্লাস অতিরিক্ত সারপ্লাসটা মেইন জাতীয় গ্রিডে ওটা চলে যায় সেটা। হ্যাঁ, গভর্নমেন্ট পার্টি বলছে, এই দেশের গভর্নমেন্ট বলছে এখন যদি অন্য কিছু করা হয়, সোলারটা অন্য কিছু করা হয়, তাহলে কি হবে, যে আমার এই যে পরিত্যক্ত আমার যে সোলার, আমার সোলার সোনা না কিছু যে বিনিয়োগ পরিত্যক্ত হয়ে যাবে সেটা। এর জন্য অস্ট্রেলিয়ার মতো দেশ করতে পারে নাই, বাংলাদেশের মতো সেই দেশ করছিল। বাংলাদেশের মতো দেশ আপনার রাজনৈতিক আক্রোশে, দুর্নীতির গল্প বলতে গিয়ে ওই প্রজেক্টের পুরো যে টাকা, প্রজেক্টটা শেষ কিন্তু এখন, প্রজেক্ট হয়ে গেছে, প্রজেক্ট হয়ে গেছে, একটা ট্রায়াল বেস, ট্রায়ালে চলতেছে, একটা ইউনিট, একটা ইউনিটের ট্রায়াল বেসে চলতেছে কাজটা, কিন্তু এখানে বানানোর কিছু নাই। সেই প্রজেক্টে যত টাকা লাগবে, আপনি সেই টাকার চেয়ে বড় অর্ধেকের বেশি টাকা আপনি দুর্নীতির গল্পে দিয়ে দিয়ে ফেলেছেন কিন্তু। দিয়ে দিল তো, ও তো মানা করেছে। সে বলছে আমার এই প্রজেক্টে দুর্নীতি যদি হতো আমি কাজটাও করতে পারতাম না, এই কাজটা আমি করতে পারতাম না কিন্তু। প্লাস হচ্ছে আপনি দেখেন, বিশ্ব ব্যাংক, আইএমএফ, যত বিদেশি সংস্থা আছে, যারাই বিদেশি বিনিয়োগকারীরা আসে আমাদের মতো দেশে, পুরো মনিটরিংটা তাদের হাতে থাকে কিন্তু। তারা দুর্নীতি হলে এই কাজটা করে না তারা, দুর্নীতির গল্প, সাজানো গল্প থেকে পদ্মা সেতু করে নাই বিশ্ব ব্যাংক, আমরা করেছি সেটা। এটার সাথে আপনি খেয়াল করবেন 111-এর সময় প্রচুর গল্প এসেছে কিন্তু। বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন, 111-এর পরে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, উনি টেলিভিশনে একটা টেলিভিশন টক শোতে বলেছেন, সরি বলেছেন, যে আমরা রিপোর্টিং এর ভাষা কি জানেন, রিপোর্টের ভাষা মানে আমি আপনার ব্যাপারে একটা ফাইল পেলাম, আপনার একটা প্রতিপক্ষ আছে না, আপনার একটা প্রতিপক্ষ কোনো একটা কারণে আপনার ফাইল সে তৈরি করে আর রাখে সেটা, আপনি বিপদে দেখলে ওই ফাইলটা কোনো একটা জার্নালিস্টকে দে, আপনাকে রিপোর্ট করা দুর্বল করতে চায় সেটা। সাংবাদিকতার শিক্ষা হচ্ছে, আমার এথিক্স হচ্ছে, আমি যদি রিপোর্ট করতে যাই, এখানে আপনার একটা বক্তব্য লাগবে কিন্তু আমার, আপনার বক্তব্য ছাড়া আমি এই রিপোর্টটা করতে পারবো না। হ্যাঁ, এটা ক্রস চেক এথিক্স। করা লাগে। শুধু এইটা না, এথিক্সটা কি জানেন,
আমি আপনার বক্তব্য নিলাম, আমি রিপোর্টটা তৈরি করলাম। রিপোর্টটা তৈরি করার পরে আপনি যদি মনে করেন এই রিপোর্টটা এখন গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি যদি না করেন, আমি রিপোর্টটা করতে পারি না। এর হচ্ছে এথিক্স। আমি বিশ্বাস করেন লোপা, আমি বাংলাদেশ সাংবাদিক, আমি যদি সাংবাদিক বাংলাদেশ পড়াশোনা করি নাই, অস্ট্রেলিয়া এসে পড়াশোনা করেছি। আমি অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করতে দেখলাম, আরে বাবা, আমরা তো বাংলাদেশ সাংবাদিকত্ব করতাম না। আমরা বাংলাদেশ কি করতে বেত নিয়ে ঘুরে বেড়াতাম সারাদিন। করাপ্টেড মানুষগুলো ভয় কিছু বলতো না। ভয় আমরা যে তার সাথে কথা বলতে হবে, আমরা একটা লিখি যে তাকে পাওয়া যায় নাই, ও ফোন বন্ধ ছিল, এইসব কোনোভাবে রিপোর্ট আমি করতে পারি না। এইভাবে রিপোর্ট করা যায় না। এই অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে সাংবাদিকতার পড়াশোনা হয়। সাংবাদিকতার সবচেয়ে বড় সেখানে আইন। আইনটা শেখানো এই কারণে, একটা মামলা যে মিলিয়ন মিলিয়ন ডলার মামলা হবে, এ দায়িত্ব ওই প্রতিষ্ঠান নিবে না। এজন্য সাংবাদিককে আইন সম্পর্কে সতর্ক করা হয়। বাংলাদেশে কেউ আইনটা মানছেন না। 111-এর সময় মানেন নাই। 111-এর সময় আপনি প্রথম আলো ফাইলগুলো বাইর করেন, ডেইলি স্টারের ফাইলগুলো বাইর করেন। প্রতিদিন তারেক, খালেদা জিয়া, ফালু, মামুন, লুৎফুজ্জামান বাবর, এমন কোন চরিত্র নাই তারা যে প্রতিদিন লিড করে নাই, রিপোর্ট করেছে। সেগুলো কিন্তু চাপা পড়ে গেছে, কিন্তু এগুলো আর পাবেন না। ঠিক এখন, একটা মিডিয়া ট্রায়াল হচ্ছে বাংলাদেশে। মিডিয়া হচ্ছে কি জানেন? বলা হচ্ছে যে তাকে আমরা পাচ্ছি না, তার বক্তব্য নিতে পারছে। আসলে ওই গোয়েন্দা সংস্থার রিপোর্ট, 111 গোয়েন্দা রিপোর্ট, যেভাবে রিপোর্টটা হয়েছে, এখন আবার গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হচ্ছে, তার বক্তব্য ছাড়া। তার এই রিপোর্ট গুলা যেদিন মামলা আকারে হবে, এগুলো একটাও থাকবে না, টিকবে না। এই কারণে ওই রিপোর্টে ওই ব্যক্তির কোনো বক্তব্য নাই। একজন রিপোর্টার যদি বলে তাকে আমরা পাই নাই, আপনি লোপা, আমি ফজলুল বাড়ি, আমরা যদি এই লোকগুলাকে ফোনে পাচ্ছি, কথা বলি সারাদিন, বাংলাদেশের সাংবাদিকদের কাছেও তাদের নাম্বার আছে। বাংলাদেশের যেসব নেতা বিভিন্ন দেশে চলে গেছেন, এরা যারা হচ্ছেন, তাদের বক্তব্য নিতে পারবেন না। জেলখানার বাইরে যারা আছেন, তাদের বেশিরভাগ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাংলাদেশের নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারে সে বাংলাদেশে নাম্বারটা রেজিস্ট্রি করেছিল, সেই নাম্বারটা তার এখনো আছে। কিন্তু সেই নাম্বারে তাকে টেক্সট করা যায়, সেই নাম্বারে তাকে কথা বলা যায়, তার রিপোর্টটা বিশ্বাসযোগ্য করা যায়। আমরা সেটা করছি না। ঠিক সেই রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে সেই যে রাশিয়ার যে প্রতিবাদ, রাশিয়ার প্রতিবাদের জবাব বাংলাদেশটা দেয় নাই। বাংলাদেশটা না দেওয়ার কারণে মুক্তিযুদ্ধের অন্যতম শক্তি রাশিয়ার সাথে আমাদের চরম একটা অবনতি ঘটেছে সম্পর্কে। রাশিয়ার সাথে সম্পর্কে অবনতি মানে ভারতের সাথে সম্পর্ক উন্নতি হবে না। রাশিয়া ভারত, এই যে ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনেছে, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, ইউক্রেন থেকে রাশিয়া থেকে তেল কিনা যাবে না। ইন্ডিয়ার শক্তির কারণে আমেরিকার কথা শুনে নেয়, সে না, তেল শোনা নাই কিনেছে। তো। ওই তেলটা কি করেছে, রিফাইন করে ওই তেলটা আবার আমেরিকার কাছেও বিক্রি করেছে। সে আমার কাছেও বিক্রি করেছে, আমেরিকার কাছেও বিক্রি করেছে। এবার রাশিয়ার যুদ্ধে লাভবান একটা দেশ হচ্ছে ইন্ডিয়া। আমি তো হচ্ছে পেঁয়াজ টিয়াজ নিয়ে নানা কিছু নিয়ে চিন্তায় আছি। পেঁয়াজটা না আসলে আমার বাজার বেড়ে যায়, আমার নানা কিছু আছে। কিন্তু অর্থনীতি এভাবে নানা কিছু তৈরি করে। আমেরিকানরা যে ফান্ডিং এর কথা বলেছেন, যে তথ্যগুলো বলেছেন, এইভাবেই কিন্তু প্রকাশ পায়। তারা লিক করে, উইকিলিক্স এইভাবেই কিন্তু এসেছিল। অনেক তথ্য বেরিয়ে যায় আমেরিকান জার্নালিস্টদের অনুসন্ধান থেকে এগুলো আসে। দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে সাংবাদিকতার অনুসন্ধান হচ্ছে না, অনুসন্ধান করার সাহস পাচ্ছে না হচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে কি হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পরে নানা কিছু দখলের খবর আমরা শুনি সব সময়, সব যে শুনেছি। কিন্তু পত্রিকা, মিডিয়া, এগুলো দখল হয়েছে বাংলাদেশে আমার কোনো শুন নেই। এই প্রথম টেলিভিশন চ্যানেলগুলো দখল হয়েছে, নিউজ পেপার দখল হয়েছে। আপনি বিশ্বাস করতে পারেন লোপা, আমি জনকণ্ঠের তৈরি একটা মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের একটা মানুষ। পত্রিকা ছিল জনকণ্ঠ। আমি যখন কাজ করতাম, জনকণ্ঠ দেশে 1 নম্বর পত্রিকা ছিল, নাম্বার নাই। সেই জনকণ্ঠের ঋণগ্রস্ত পত্রিকা,
সেই পত্রিকার নিয়ন্ত্রণ নিয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামী নিয়েছে এই কারণে, বলেছে তোমাদের যত ঋণ আছে আমরা শোধ করব। হ্যাঁ, সে নিয়েছে ওই অর্থনৈতিক কারণে না, সে নিয়েছে রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে। এই জনকণ্ঠের মাধ্যমে, জনকণ্ঠের তুইরা জায়গা, হ্যাঁ, এই যে বইগুলা, গ্রন্থনাগুলা, এগুলা কিন্তু ইয়ার সময় আমরা জনগণ যত রিপোর্ট করেছি, সাইটিং রিপোর্ট করেছি, এই গণতদন্ত কমিশনের বাইবেল ছিল এই রিপোর্ট গুলা। ওই রিপোর্ট গুলোর আলোকে গণতন্ত্র রিপোর্ট হয়েছে, এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিচারের শক্তি ছিল এই রিপোর্ট গুলা। নথিগুলো, হ্যাঁ। হ্যাঁ, এই রিপোর্ট গুলো শক্তি ছিল। সে ফাঁসি হয়েছে, সে শোধ নেয়ার জন্য, সেই শোধ নেয়ার জন্য তারা আজকে জনকণ্ঠের নিয়ন্ত্রণ নিয়েছে। জনকণ্ঠে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে প্রতিদিন, বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে। এবং এই অর্থ ধর্ম উপদেষ্টা যিনি আছেন নিউজ গভর্নমেন্ট, উনি কয়েকদিন আগে ইন্টারভিউতে বলেছেন যে নিজামী, কাদের মোল্লা, কাদের মোল্লা। মীর কাসেম, এদের যে যে দড়িতে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই দড়িতে তারা শেখ হাসিনার ফাঁসি দেবেন। কত বড় আক্রোশ দেখেন এখানে তারা। ওই অন্য কিছু না, মূল আক্রোশটা হচ্ছে এখানে যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল, যে বিচারের আন্দোলনে আপনি ছিলেন লোপা, আমরা ছিলাম আমরা। এবং এই আন্দোলনটা আমরা যখন করতাম, আমরা আন্দোলন করতাম, আমরা কিন্তু বিশ্বাস করতাম না এই বিচারটা হবে। এত শক্তিশালী ছিল তারা, রাজনৈতিক শক্তিগুলো এত শক্তিশালী, বিচার হবে এটা বিশ্বাস করতাম না। এই বিচারটা হয়েছে বাংলাদেশের শেখ হাসিনার কারণে। আওয়ামী লীগের অনেক নেতা এই বিচারের পক্ষে ছিল না, এমনকি মীর কাসেমের অনেক টাকা এই নেতাদের অনেকে হজম করেছেন বিচারটা আটকানোর জন্য। শেখ হাসিনার কারণে পারেন নাই। বাংলাদেশের শেখ হাসিনা যেসব কারণে ইতিহাসে থাকবেন, তার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যুদ্ধাপরাধীদের বিচার। তার কারণে বিচারগুলো হয়েছে, ফাঁসিগুলো হয়েছে। মানে আপনি তাদেরকে শহীদ বলেন আর যাই বলেন, ইতিহাস আপনি উল্টে দিতে পারবেন না, মুছে দিতে পারবেন না। বাংলাদেশ, ওই বললাম না, একটা দেশে সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা একটাই ঘটে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের চেয়ে বড় ঘটনা বাংলাদেশে ঘটবে না। মুক্তিযুদ্ধকে যারা মেলাইন করতে চাইবেন, আপনি নিজে মেলাইন হবেন, মেলাইন হবেন, আপনি ছোট হবেন, সেই মানুষগুলো ছোট হবে না। যে মানুষগুলো যুদ্ধে গিয়েছিল, যে মানুষগুলা প্রাণ দিয়েছিল, তারা কিন্তু মানে কিছু পাওয়ার জন্য যায় নাই। আপনি যখন কোটা নিয়ে প্রশ্ন করলেন, একটা মুক্তিযুদ্ধ পাবেন না বাংলাদেশে। যুদ্ধের পরে কিছু পাওয়া যাবে, এর জন্য এইভাবে যুদ্ধে যাওয়া যায় না, এইভাবে জীবন দিয়ে যায় না। কোটা এসেছিল সেই কারণে তখন, কারণ হচ্ছে যারা মুক্তিযোদ্ধা বেশিরভাগ ছিল হচ্ছে ক্ষেত মজুর, শ্রমিক, পিছিয়ে পড়া মানুষ। তার পক্ষে সে যুদ্ধের পরে যারা চালাক চতুর মানুষ, হ্যাঁ, পড়াশোনা করা মানুষ, শিল্পী ছিলেন, আমলা ছিলেন, তারা গুছিয়ে নিয়েছেন যারা কারণে। কিন্তু এই মানুষগুলো পিছিয়ে গেছে, পিছিয়ে অভিমানও পিছনে গেছে। এই মানুষগুলো বেশিরভাগ হচ্ছে সার্টিফিকেট সংগ্রহ করে নাই, প্রচুর মুক্তিযোদ্ধা। সে মারা যাওয়ার পরে তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার শর্ত হচ্ছে তার সার্টিফিকেট। শর্তের অভাবে অনেকে সেলুট দেওয়া যাচ্ছে না। সেই মুক্তিযোদ্ধাদের কিন্তু সম্মান ছাড়াই সে কবর হয়ে যাচ্ছে বাংলাদেশে। আবার রাজনৈতিক কারণে আপনি সেলুট দিচ্ছেন না। মতিয়া চৌধুরী মারা গেছেন, মতিয়া চৌধুরীকে আপনি সেলুট দেন নাই, রাষ্ট্রীয় শোক সেলুট দেন নাই। এই মতিয়া চৌধুরী বাংলাদেশে একটাই তৈরি হয়েছে, বা অনেকগুলা মতিয়া চৌধুরী তৈরি হয় নাই। একাত্তরে আগরতলায়, আমি একাত্তরে আগরতলা নিয়ে রিপোর্ট করতে যখন আগরতলায় 1 মাস ছিলাম, আমাকে সবাই মতিয়া চৌধুরীর গল্প বলে। কেন গল্প বলে? মতিয়া চৌধুরী তারা দেখেছে একাত্তরে রাস্তায় রাস্তায় পথসভা করতেন, বাংলাদেশের মানুষকে সংগঠিত মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগ্রহ করার জন্য। এই মানুষগুলোর মাধ্যমে বাংলাদেশ তৈরি হয়েছে। এই মানুষগুলা বাংলাদেশে, বাংলাদেশের জন্য মতিউর রহমান কারওয়ান বাজারে মাছ কিনতে যেতেন। মতিউর রহমান, মতিয়া চৌধুরী 111-এর সময় বিডিআর এর লাইনে দাঁড়িয়ে সস্তায় খাবার কিনতে গেছেন। এই মতিয়া চৌধুরীকে আপনি সম্মান দেন নাই। এইগুলা কিন্তু বাংলাদেশ
এই জেনারেশন, মানে জেনারেশন তো আসবেই, বাংলাদেশের জেনারেশন এগুলা কিন্তু একসেপ্ট করবে না। আপনি যেভাবেই বলেন না কেন, এর শোধটা আমি বলতে চাই না, মানে শোধটাই আমাদের সর্বনাশ করছে সব। শোধ গুলা কিন্তু আপনি যে তৈরি করছেন, এগুলো শোধের বাইরে যাবে না। যে 32 নম্বরটা গুড়িয়ে দিয়েছেন, আমি একজন ইউটিউবার দেখলাম, যে আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক, সে বলতেছে সেখানে এটার যে কি সুদ হবে, আপনি ডক্টর ইউনূস আপনি কল্পনা করতে পারছেন না। হ্যাঁ, এটার এটার এটা আসবেই সেটা। নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। থার্ড ল মিথ্যা প্রমাণ হয় না, থার্ড ল মিথ্যা, বিজ্ঞানটাই মিথ্যা হয়ে যায়। বাংলাদেশটা একটা ভুল চক্রে আজকে আক্রান্ত। বাংলাদেশ এই পথে থাকবে না। বাংলাদেশ এই পথে যদি থাকে, বাংলাদেশ টিকবে না। বাংলাদেশ এই পথে যদি থাকে, বাংলাদেশ টিকবে না, মুক্তিযুদ্ধ আবার প্রতিষ্ঠিত হবে, মুক্তিযোদ্ধারা অবশ্যই আমরা আশা করি। পারি ভাই, আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করছি আমরা আবারও কথা বলবো। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ধারণা যে আমাদের দর্শকরা নতুন নতুন অনেক তথ্য পেলো, যে আপনি বিশেষ করে সাংবাদিকদের এথিক্সের যে বিষয়টা যে বললেন, এটা তো আসলেও আপনি অনেক ভালো অনেক থাকবেন। জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ লোপা। আপনার দর্শকদের সবাইকে ধন্যবাদ। আপনার মুক্তিযোদ্ধার পিতা সাইদ ভাই আমাদের, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আবার মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। সবার মাধ্যমে আমরা বাংলাদেশটা পেয়েছিলাম, সবার মাধ্যমে সবার স্মৃতিকে সমুন্নত রেখে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলবো। আমরা না পারি, আমাদের পরের জেনারেশন ধরে রাখবে। এই প্রত্যাশা সবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদি দর্শক শ্রোতা, আশা করি বাড়ি ভাইয়ের, ফজলুল বাড়ি ভাইয়ের কথা আপনাদের সবার ভালো লেগেছে। ওনার আহ ওনার কথায় সব সময় তথ্য সমৃদ্ধ কথা বলেন উনি। এবারেও বলেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে আবারও কথা হবে। চলুন দেশকে ভালোবাসি, প্রজন্মকে দেশকে চেনাই, দেশকে জানাই। সবাইকে অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।